ব্যবহার করি, তাই সে সেবাটা পেয়ে থাকি। কিন্তু সেবার মানটা আরেকটু উন্নত করতে হবে। যেমন কিছু কিছু প্রবলেম আমরা ফেস করি, যেমন বৃহস্পতিবারে বা শুক্রবারে মাঝে মধ্যে সমস্যা হয়ে থাকে লিঙ্কের, এবং শনিবার 2 দিন ছুটি থাকার কারণে, সরকারি অফিসগুলোতে ছুটি থাকার কারণে আমরা বিটিআরসির সেই সেবা থেকে বঞ্চিত হয়েছি। এবং শুক্র শনিবার যদি লিঙ্ক ডাউন থাকে, সেক্ষেত্রে আমাদের রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এবং সোহেল, আপনাকে ধন্যবাদ। আমরা আবার অতিথিদের কাছে ফিরে আসি। যে আমরা জেনারেল জিয়ার কাছে জানতে চাইবো কল সেন্টারের কথা, যে অনেক হইচই করে কল সেন্টারগুলি দেওয়া হয়েছিল, সেই কল সেন্টারগুলির বর্তমান অবস্থা কি? যে কল সেন্টারগুলি থেকে একসময় আমরা শুনেছিলাম যে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা সম্ভব, সেটি কোথায় গেল? কিন্তু মানে ওই চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর পরিপ্রেক্ষিতে প্রথমে একটু জনাব এনআই খানের কাছ থেকে অল্প করে জানতে চাইবো যে আমাদের চট্টগ্রাম বলছে যে সরকারের ইউনিয়ন পর্যায়ে তথ্য প্রযুক্তি বাড়িয়ে দেওয়ার উদ্যোগ তেমন চোখে পড়ছে না, খুলনায় বলছে যে সচেতনতা বাড়াতে হবে, রাজশাহী বলছে যে তেমন উল্লেখযোগ্য নয়। আমার কাছে আমাদের একটা মনিটরিং টুল আছে, আমি যে কোনো সময় ক্লিক করে কি অবস্থা বুঝতে পারি। যেটা সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে স্পিডের অভাব, তারা আপডেট করতে অসুবিধা হয়, এবং সেটা 2টা এলাকায় আমার বেশি এখনো অসুবিধা আছে। যেমন বরিশাল ডিভিশন, খুলনা ডিভিশন আমি মনে করি যথেষ্ট ভালো। উনি যদি যান এবং দেখেন, যদি পার্সেন্টেজ করে বলেন যে এক জেলার সকল কেন্দ্রের ভিতরে কতগুলো খারাপ বা কতগুলো চলে না, আমি মনে করি যে খুবই ভালো খুলনা ডিভিশনের। খুলনা ডিভিশনে শুধু নড়াইলটা একটু দুর্বল আছে এখন, আর বরিশাল ডিভিশনটা একটু দুর্বল আছে, চিটাগংয়ে একটু দুর্বল আছে। কারণ হচ্ছে চিটাগং এটা ঠিক, তখন ওখানে কানেক্টিভিটির সমস্যা আছে, স্পিডের কিন্তু বড় সমস্যা আছে, হিল ট্র্যাক্ট এলাকা পার্টিকুলারলি। কিন্তু অন্য রাজশাহীও কিন্তু ভালো, রাজশাহীর আশেপাশে আপনি নাটোর টাটোর যদি বলি, তো রেসপন্সও ভালো। আমি মনে করি রেসপন্স ভালো। মানে আমার এখন 3 কোটি টাকা প্রত্যেক মাসে আয় করে উদ্যোক্তারা, এবং স্পিডটা, গতিটা কেমন দেখতে হবে, 45 ডিগ্রি বেগে তারা আগাচ্ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা, অর্থাৎ গ্রাফটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, অত্যন্ত দ্রুত গতি। যদি কেউ মনোযোগ দিয়ে একটা জেলার বা একটা থানার গুলো স্টাডি করে, হঠাৎ একটা গেল যে দেখলো যে না ঠিক আছে বন্ধ, সেটা কিন্তু ঠিক হবে না। আমি বলবো যে তারা থানা এবং জেলার গুলো স্টাডি করে দেখুক। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা শুধু ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্রগুলো করেছি, এর সার্ভিসগুলো আসবে কিন্তু জেলা এবং উপজেলার অফিস থেকে। বেশিরভাগ ক্ষেত্রে শহরের ডাইরেক্টরেট থেকে বা মন্ত্রণালয় থেকে কিন্তু কম সেবা তৈরি হয় জনসাধারণের জন্য। তো আমরা যখন জেলা উপজেলার সেবাগুলো তৈরি করতে পারবো, তখন কিন্তু আরো ফ্লাডিং হয়ে যাবে। এবং আমরা কোন সময়ে কত গতিতে করেছি এটা কিন্তু বুঝতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমরা সব লোকের সচেতন করতে গেলে আমরা যদি দেখি কয় হাজার গ্রাম আছে আমাদের, তো সেই গ্রামে কত লোক বাস করে, তাদের যদি আমি সচেতন করি, একটা করে সভা করি, এক সবাই যদি আমি 1000 টাকা খরচ করি, তাহলে সচেতন করা আরো অনেক রকম উপায় আছে। টেলিভিশন আছে, রেডিও আছে, কোটি টাকা লাগবে। টেলিভিশন আছে, রেডিও আছে, অপিনিয়ন লিডার আছে। সচেতন করলেই হবে না, তারা যদি ব্যবহার করার মতো তাদের যোগ্যতা অর্জন করা দরকার, অর্থাৎ তাদের আইসিটি ক্যাপাবিলিটি কিন্তু দিতে হবে। মোবাইল ফোন আছে, কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কি সবার ইন্টারনেট আছে? সবার ইন্টারনেট কি লো এন্ড মোবাইল ফোনে কি তারা ব্রাউজ করতে পারে? পারে না। এইসব বিষয়গুলো আছে। আর স্পিড কিন্তু ইজ এ বিগ প্রবলেম আমি মনে করি। দ্বিতীয় বিগ প্রবলেম হচ্ছে লোকজনকে তৈরি করা। আর আমি আরেকটা প্রশ্ন করব যে দেখেন, যারা শহরে আছেন, এখানে স্পিড কিন্তু ভালো আছে ঢাকায়, কিন্তু আমাকে বলেন কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাসে মাল্টিমিডিয়া ইউজ করে লেখানো পড়ানো হয়? কারা কন্টেন্ট তৈরি করে? আছে কম পার্সেন্টেজে। যেখানে স্পিড আছে বড় শহরগুলো কিন্তু। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে কিন্তু শিক্ষকরা ক্লাসে আগে মাল্টিমিডিয়া ইউজ করে শিখনে ইউজ করবেন, তা যদি না হয় ছাত্রদের শেখায় কিন্তু কোনো লাভ হবে না। জেনারেল জিয়ার কাছে জানতে চাইবো যে কল সেন্টারের অবস্থা। কল সেন্টার হচ্ছে যে আমাদের দেশে কিন্তু মোর দেন 70 কল সেন্টার ফাংশনাল। যে ইন্ডিয়াতে এটা একটা বড় বিজনেস। তার মধ্যে যে প্রবলেমগুলি ছিল সেটা স্লোলি এন্ড গ্র্যাজুয়ালি সলভ হয়ে আসছে। এক নম্বর ছিল যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির রিডান্ডেন্সি। এখন তো সাবমেরিন কেবল একটা পরিকল্পনার মধ্যে আছে, আমাদের আইটিসি গুলি হয়ে গেলে পরে এটা রিডান্ডেন্সিটা এস্টাবলিশ হয়ে যাবে। আর একটা হলো পাওয়ারের একটা ব্যাপার, আর হচ্ছে কল সেন্টারে কাজ করার মতো এজেন্ট। তো এজেন্ট প্রশিক্ষণের জন্য কিন্তু আমরা এখন মানে কি বলে রেজিস্ট্রেশন দিচ্ছি কল সেন্টার ট্রেনিং ইনস্টিটিউশনের, এবং সেটাও একটা পলিসি হয়ে গেছে, এবং কল সেন্টার ট্রেনিং ইনস্টিটিউশনের রেজিস্ট্রেশন নিচ্ছে। এখন আমার মনে হয় এজেন্টও সমস্যা হবে না, পাওয়ারও সমস্যা হবে না, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিও এটা গ্রোথ স্লোলি এন্ড গ্র্যাজুয়ালি আরো বাড়ার দিকে যাবে বলে আমি বিশ্বাস করি। তো এই সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আমার মনে হয় আজকে আলোচনা একদমই মানে টাচ করা হয়নি, সেখানে হচ্ছে যে যেমন
সচিব মহোদয় বললেন যে যারা যারা ইনফরমেশন সেন্টারগুলি হ্যান্ডেল করছে সেখানে 3 কোটি টাকা তারা আয় করছে, কোনো কিছু ফ্রম নোওয়্যার। তাই এটা তো নতুন একটা সাবজেক্ট, ফ্রম নোওয়্যার। এটা এই বিটিআরসি যখন 2002 সালে গঠন হয় তখন রেভিনিউ ছিল 3,45,00,000 টাকা। এখন অ্যাভারেজ মোর দেন 3,000 crores টাকা এখানে জেনারেট করছে। এটা তো একটা দেশের আয় করার একটা সেক্টর হিসেবে এটা দাঁড়িয়ে গেছে একটা, এবং সবচেয়ে বেশি রেভিনিউ বিটিআরসি মানে সরকারি প্রতিষ্ঠান হিসেবে দিচ্ছে। তো এই অর্থটা তো অন্যান্য সেক্টরেও কাজে আসছে। আমরা মানে এখানে টেলিকম সেক্টরটা কোনো জায়গা থেকে অর্থ নিচ্ছে না, নিজেরা নেটওয়ার্ক ডেভেলপ করছে এবং অর্থ এখান থেকে যেটা আয় হচ্ছে এটা অন্য জায়গায় ব্যয়িত হচ্ছে। সুতরাং এটাও তো একটা বিরাট সাকসেস বলে আমি মনে করবো আর কি। জি, আমরা প্রফেসর লুৎফুল কবিরের কাছে আসব একটি বিষয় নিয়ে কথা বলতে, যে মানে ইউনিয়ন পর্যায়ে যে আমরা ছড়িয়ে পড়ছি তথ্য প্রযুক্তি কেন্দ্র নিয়ে সরকার ছড়িয়ে দিতে সাহায্য করছেন, এটাকে আপনি যথেষ্ট মনে করছেন কিনা যে সরকারের উদ্যোগের ক্ষেত্রে? আমরা আসলে উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু আমি প্রথমে একটা কথা বলেছি যে কোনো উদ্যোগের পিছনে সাস্টেইনেবিলিটিটা সবচেয়ে আগে দেখা দরকার। আমি একটা উদ্যোগ নিলাম, যদি এটা 2 বছর পরে সেটা সাস্টেইনেবল না হয় তাহলে সেই উদ্যোগটা কিন্তু মাঠে মারা যাবে। এই জন্যই ওই পেছনের যে কাজগুলো সেগুলো কিন্তু সাথে সাথে করতে হবে। এটা এনআই খান সাহেব রাইটলি পয়েন্ট আউট করেছেন। আপনি যদি একটু অনুমতি দেন তাহলে এখানে একজন রোকন উনার কি প্রশ্ন করতে চাই। আমি রোকন ফ্রম রাজবাড়ী সদর উপজেলার আলীপুরের ইউআইসির উদ্যোক্তা। জি, মাফ করবেন, ইউআইসি কি সরকার পরিবর্তন হলে ক্লোজ হয়ে যাবে? যদি হয় তাহলে আমাদের কি হবে? আপনি প্রশ্নটা ঠিকই উনি করেছেন। এটা আসলে সরকারের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে যে উদ্যোক্তা যিনি হয়েছেন উনার বেনিফিট হচ্ছে কিনা এবং উনি সেবাটা দিতে পারছেন কিনা। এটা যদি এনশিওর করা যায়, এটা সরকার পরিবর্তন হলেও এটা বন্ধ হবে না। কারণ এটা যে উদ্যোক্তা উনি যদি এটা বেনিফিটেড হয়ে থাকেন এবং উনি যদি বেনিফিট দিয়ে থাকেন, এটা যারা বেনিফিট নিচ্ছে তারাও যেমন আসবে, উনি আগ্রহ এটার মধ্যে থাকবেন। তো সেটা বড় কথা না। আমার যেটা পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা এই যে পেছনের যে মানে উপাদানগুলো, একটা উনি বলেছেন যে আমাদের আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে নেই, আমাদের লোকবল সেভাবে নেই। তো সেগুলোর পেছনে কিন্তু আমরা নজর দিতে হবে পুরোপুরি। আমরা যদি এমন মনে করি যে না আমরা শুধু এগুলা উদ্যোগগুলো নিয়ে যাব, ওগুলো আস্তে আস্তে আগাবে এবং অটোমেটিক তৈরি হয়ে যাবে, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। এবং এইখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে যে আমাদের প্যারালেলি করতে হবে সবকিছু, এবং অনেক সময় ওগুলাকে স্পিড আপ করতে হবে। কারণ আমি বলি যে আমরা যদি 10,000 লোক তৈরি করার উদ্যোগ নেই তাহলে হয়তোবা 5,000 ইফেক্টিভ লোক তৈরি হবে, সবাই হয়তোবা সেইভাবে আমাদের যে কাজে আসবে না। এই জন্য ওই যে ইনফ্রাস্ট্রাকচার বলেন, ম্যান পাওয়ার বলেন, সবকিছুতে আমাদের একই সাথে কাজ করতে হবে এই উদ্যোগগুলোর পাশাপাশি। আচ্ছা, এই প্রশ্নটা আমি আর একটা রসিকতা করে উত্তর দেবো কিনা, সেটা হচ্ছে যে উদ্যোক্তা বলেছে যে সরকার পরিবর্তন হলে বন্ধ হয়ে যাবে কিনা। দেখেন, বিএনপি গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল তখন অনেক বিএনপি পরিবারের লোক আওয়ামী লীগ পরিবারে বিয়ে করেছে, কিংবা আওয়ামী লীগ পরিবারের লোক বিএনপি পরিবারে বিয়ে করেছে। কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসছে তখন কি সবাই তালাক দিয়ে দিয়েছে? নিশ্চয়ই দেয়নি। তার মানে তারা দেখেছে এটার প্রয়োজন আছে, প্রয়োজন থাকলে তারা তালাক দেয়নি। অর্থাৎ সার্ভিস ক্রিয়েট করলে গভর্নমেন্ট কোনো বিষয় না। সেটাই আমার মনে হয় যে আমাদের অনুষ্ঠান শেষ করার সময় এসেছে। জেনারেল জিয়া, যদি আপনি আপনাদের 10 বছর পূর্তি হচ্ছে এবং সত্যি সত্যি বিটিআরসি আমাদের জন্য অনেক কিছু, আমাদের বিটিআরসি 10 বছরে আমাদের সাফল্যের এটা মূলত কম নয়। আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই বিটিআরসি কে। তো আপনি যদি শেষ কথাটুকু বলেন। শেষ কথাটা হচ্ছে যে মানে টেলিকম সেক্টরটা যেটা কাজ করছে, আমরা আর কি যেটা 3টা প্রিন্সিপাল মেনে আমরা কাজ করার চেষ্টা করতেছি। 1 নম্বর হচ্ছে যে অল ফ্যাসিলিটিস হ্যাজ টু বি টেকেন টু দ্য রিমোটেস্ট পসিবল প্লেস। এটাকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, আমরা অনেক আলোচনা করলাম এটা বিষয় নিয়ে। আর নতুন নতুন টেকনোলজি যেমন 3Gর কথা আমরা বললাম, এটাকে সময় মতো ইন্ট্রোডিউস করা। যে 3টা জিনিস যদি আমরা করতে পারি, তো সেখানে আমি আর একটা তথ্য দিতে চাই। আমাদের কিন্তু সোশ্যাল অব্লিগেশন ফান্ডের জন্য একটা তৈরি হয়েছে, যেটা লাস্ট মাইল সলিউশন, যেটা সচিব মহোদয় বললেন এবং এই অধ্যাপক মহোদয় বললেন যে লাস্ট মাইল সলিউশনে সমস্যা হচ্ছে। আমরা কিন্তু একটা ফান্ড তৈরি করে ফেলেছি। এই অর্থটা আমরা চাচ্ছি যে লাস্ট মাইল সলিউশন, যেখানে ব্যবসা নাই সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর সহজে যেতে চায় না। তো সেখানে আমাদের মানুষের দোরগড়ার যে কানেকশনটা, সেটা হয়তো আমাদের অন্য উদ্যোগ থেকে অর্থটা আনতে হবে। সেখানে আমরা একটা ফান্ড তৈরি করছি, মানে টেলিকম সেক্টরের অপারেটররা 1% তাদের আয়ের ওই ফান্ডে জমা দিবে। সেটা আমাদের বর্তমান আয় অনুযায়ী প্রায় বছরে 600 কোটি টাকার মতো আসবে বলে ধারণা করা হচ্ছে। ওই অর্থটা আমরা লাস্ট মাইল সলিউশনে ব্যবহার করতে পারবো, তাহলে আমার মনে হয় এই অভাবটা দূর হয়ে যাবে। আমার আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জানাব এনআই খান আপনাকে, জানাব জিয়া আহমেদ আপনাকে এবং জানাব লুৎফুল কবির আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা ধন্যবাদ জানাতে চাই হচ্ছে খুলনা, রাজশাহী এবং চট্টগ্রাম থেকে যারা আমাদের সাথে কথা বলেছে তাদেরকে। এই ছিল আজকের বাংলাদেশে। আমাদের সাথে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আপনাদের সঙ্গে, এবং আপনারা এই বিষয়ে কোনো মতামত পাঠাতে চাইলে পাঠাতে পারবেন আজকের .বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট 24.tv এই ঠিকানায়। আবার দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। Would you dare to step out without makeup? Their answer? No makeup? No way. So we asked women to take the Dove 7-day test. In just a week, they could feel the Dove difference. Why? Dove is different. With 1/4 moisturizing cream, it deeply nourishes for softer, smoother, more glowing skin. After 7 days, would they dare? Absolutely. Your turn. Dare to bear naturally glowing skin with Dove. Take the Dove 7-day test. দুধ ও চকলেটের অপূর্ব স্বাদে প্রাণ নেয়া। ভ্যাসলিন পেল এমন একজনকে যার 24 ঘন্টা কোমল আর মোলায়েম ত্বকের প্রয়োজন ছিল। এখন আমি হানিমুনে, তাই চাই সুন্দর ত্বক, খসখসে নয়। তাই আমি ট্রাই করে দেখলাম ভ্যাসলিনের 24 ঘন্টা ময়শ্চারাইজিং লোশন। আমরা দুজনে কিছুতেই দূরে থাকতে পারি না। আমরা না, শুধু তুমি। আমি তো জানতামই না ওর ত্বক এত সুন্দর। কি? ভ্যাসলিন টোটাল ময়েশ্চার ত্বক রাখে কোমল আর মোলায়েম পুরো 24 ঘন্টা। অসহ্য মশাদের উৎপাত নিমিষেই থেমে যাক। এক্সপেল। আস্তে আস্তে, কই? আরে আরে আস্তে বাবা, আস্তে শাওন, আস্তে, ভালো করে, না হলে জীবাণু থেকে যাবে। বাচ্চারা তো ফাস্ট হবে, তাই তাদের সাবানকেও তাদের মতো ফাস্ট হতে হবে। লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ দেয় 99.9% জীবাণু থেকে সুরক্ষা মাত্র 10 সেকেন্ডে। লাইফ বয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ। সস্তা মানের পাইপ লাগিয়ে বাড়িটার 12টা বাঁচিয়েছো। দেয়াল ড্যাম, সুয়ারাইজের পাইপ ফেটে দুর্গন্ধ, আর বাড়ির সামনে 12 মাস পানি। বাপু বলে হেসে, আরে বোকা, এসডব্লিউআর পাইপ হলো আরএফএল, বাকি সব জাতা। আরএফএল এসডব্লিউআর পাইপ উন্নত মানের ইউপিভিসি দিয়ে তৈরি, তাই শক্ত ও মজবুত, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। আমি এতটা কখনোই পাবো না। নীল সাবানবার আর লেবুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। ভাইয়া, তুমি তো দেখি হিরো, অটোগ্রাফ দাও না। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসী বাংলাদেশি গোয়েন্দা। সঙ্গে আছে E3 ইঞ্জিন সমৃদ্ধ ওয়ালটন মোটর বাইক। Walton, our future. আমি এতটা কখনোই পাবো না। নীল
সাবান বার আর লেবুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। 8 out of 10 women have perfect hair. Hopefully